হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া, নতুন আরো একটা কুকিং ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার নতুন একটা কুকিং ব্লগ শুরু করছি। আশা করছি আজকে রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। আজকে বানাচ্ছি ডাল, তার জন্য এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আর ডালটা আমি কি দিয়ে বানাই একটু স্পেশাল ভাবে বানাবো, তো চলো দেখতে থাকো। যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলো জলের মধ্যে দিয়ে নিলাম। আর এদিকে 4টা ডিম নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করব, বানাবো ডিমের কারি। ডিম আমি সাধারণত প্রেসার কুকারেই সিদ্ধ করি। 4টা ডিম প্রেসার কুকারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প জল, ওই 1 কোর মতো জল দিয়েছি। ডিমগুলো ডুবে থাকবে এমন জল কিন্তু নয়। আর ফ্লেমটা একদম লোতে দিয়ে ফার্স্টে বসিয়ে রাখলাম। যখন প্রেসার কুকার থেকে আওয়াজ বেরোতে শুরু করছে সেই পর্যায়ে ফ্লেমটা বাড়িয়ে 2টো হুইসেল দিয়ে নিতে হবে। জাস্ট 2টো হুইসেল দিয়েই ফ্লেমটা অফ করে দিয়েছি। এদিকে ধুয়ে নিচ্ছি মুসুরির ডাল, কারণ প্রথমেই বললাম মুসুরির ডালটা আমি আজকে একটু স্পেশালভাবে বানাবো আমড়া দিয়ে মুসুরির ডাল। আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছি কত আমড়া রয়েছে বাড়িতে, গাছের আমড়া পাড়া হয়েছে আর খুব বেশি করে আমাদের আমড়া খাওয়া হচ্ছে। তবে আমড়ার টক বা চাটনি এসব বানাতে গেলে চিনি লাগে, আর চিনিটা আমি অ্যাভয়েড করেই চলি। ওই জন্য আমড়া দিয়ে বেশিরভাগই ডাল বানাচ্ছি। আর গরমের দিনে টক ডাল তো খেতে ভালোই লাগে। এদিকে দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা ডিমও কিন্তু ফাটেনি। প্রত্যেকটা ডিম একদম আস্ত রয়েছে আর সময় লেগেছে মাত্র 5 মিনিট। প্রেসার কুকারে এভাবে ডিম সিদ্ধ করলে যেমন কম সময় লাগে, ঠিক তেমনইভাবে ডিম যদি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করেই সিদ্ধ করতে দাও তাহলেও কিছু হয় না। আমড়াগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে এখন গ্রেট করে নিচ্ছি। গ্রেটার মেশিনের যে মোটা দিকটা আছে ওই দিকটা করে গ্রেট করে নিচ্ছি। আর তাতে করে আমড়াগুলো যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঠিক তেমন ডালের সঙ্গে মিশেও যায়, খেতে ভালো লাগে। ডালটা এদিকে 50% মতো সিদ্ধ হয়েছে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গ্রেট করে রাখা আমড়াটা। এখানে আমি অল্প পরিমাণে জলও দিলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা বন্ধ করে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পটলগুলোর খোসা আঁচড়ে নিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে এখন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। বানাবো পটল ভাজা। একদম সিম্পলভাবে আজকে পটল ভাজাটা বানাচ্ছি। এর মধ্যে আর আলাদা করে তেমন কিছু মশলাপাতি বা অন্য কিছু তামঝাম করছি না। তো কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল আর তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে নিচ্ছি। আর যদি তুমি অল্প তেলে পটল ভাজতে চাও তাহলে পটল তেলের মধ্যে দেওয়ার পরে এরকম ঢাকা বন্ধ করে দেবে, তাহলে একদম অল্প তেলেই কিন্তু পটল ভাজা যাবে। একটা বড় পেঁয়াজের অর্ধেক আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এটাকে ব্লেন্ড করব ডিমের কারির জন্য। পটল ভাজাগুলো দেখো একটা সাইড হয়ে গেছে, উল্টে নিলাম, একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর ডালটা যে আমরা সিদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম, ডাল আমরা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। এটাকে এখন নাবিয়ে রাখছি। আর ডালে ফোড়ন দেওয়ার জন্য একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল, গোটা সর্ষে আর 1 টেবিল চামচ রসুন বাটা। টক ডালে সাধারণত রসুনের ফোড়নটাই ভালো লাগে, পেঁয়াজ কিন্তু আমি একদমই দিই না। খুব ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। ডাল আমাদের একদম রেডি। তবে যেহেতু এটা টক ডাল, এই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে না, এটাকে আমি ঢেলে নেব একটু পরে। পটলগুলো দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিলাম। আর পটল ভাজার পরে প্যানের মধ্যে যে তেল রয়েছে ওই তেলেতেই কিন্তু ডিমের কারিটা আমার হয়ে যাবে, আলাদা করে আর তেল দেবো না। তাই ভাবছি ওই প্যানটাতেই ডিমের কারিটা রান্না করব। ডালটাকে ঢেলে নিলাম একটা স্টিলের পাত্রে। সবসময় চেষ্টা করবে টক ডাল বা টক জাতীয় জিনিস বানালে অ্যালুমিনিয়ামের পাত্র অ্যাভয়েড করতে। ডিমগুলোকে এবার আমি ফ্রাই করে নেব, তার জন্য ডিমের গায়ে হালকা হালকা করে কাট লাগিয়ে নিয়েছি যাতে না ফোটে। তবে ক্যামেরাতে কতটা দেখা গেল জানি না। ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। আলাদা করে ডিম ভাজার জন্য কিছুই মশলা অ্যাড করিনি, পটল ভাজার যা মশলা ছিল তাতেই হয়ে গেছে। এরপরে 1 মুঠো পেঁয়াজ দিয়ে নিলাম ওই তেলের মধ্যে, আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। অন্যদিকে টিফিন বানানোর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিলাম 1 চা চামচ সর্ষের তেল। অ্যাকচুয়ালি সকালের দিকটা ব্যস্ততার মধ্যেই কাটে, আমি তোমাদেরকে আগেও বলেছি। একদিকে রান্না, তার সাথে টিফিন বানাতে হয়, হাজব্যান্ড অফিসে যায় এবং চেষ্টা করি বাড়ির খাবারটাই প্যাক করে দিতে, সেজন্য একটু হেট্রিক হয়ে যায় সকালের শিডিউলটা। আমাদের ব্রেকফাস্ট এবং হাজব্যান্ডের অফিস লাঞ্চ বক্সের জন্য আজকে যেটা বানাচ্ছি এটা হলো খেজুরের গুড়, চালের গুঁড়ো, গমের আটা দিয়ে তৈরি গুড় পিঠা, যেটা খেতে ভীষণই টেস্টি, সেই সাথে ভীষণ হেলদিও। অল্প পরিমাণে খাবার সোডাও এখানে ব্যবহার করতে হয়। ডিটেল রেসিপিটা তোমাদের সঙ্গে অলরেডি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, যারা এখনও দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে রাখছি, চেক করে নিতে পারো। খেতে ভীষণই টেস্টি, চাইলে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারো।
ডিমের কারির জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। আর অন্য পাশে আমি একই রকমভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার মতো তোমরা যারা সকালেই দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা করে নাও আর সেই সাথে ব্রেকফাস্টও বানাও, তারা আশা করি বুঝতে পারছো আমার পরিস্থিতিটা বর্তমানে। তো যাই হোক, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর আমি পুরো সপ্তাহে যে আদা রসুন বাটা লাগে সেটা আমি একবারে বানিয়ে নিই এবং ফ্রিজে রেখে দিই। এটা একদম ফ্রেশ থাকে ফ্রিজে এইভাবে রেখে দিলে। চেষ্টা করবে এয়ারটাইট কন্টেনারে রাখতে, হয় স্টিলের অথবা কাঁচের, কোনো প্লাস্টিকের কন্টেনার কিন্তু ব্যবহার করো না, সেটা স্বাস্থ্যের জন্য ভালো না এবং ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিলাম বাটি ধোয়া জল, প্রায় হাফ বাটি পরিমাণ জল সমেত মশলাটা ভালো করে কষতে দিলাম। ভালো করে পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে আমি একদম শেষের দিকে ডিমটা অ্যাড করব। মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে এবং এই পর্যায়ে তোমরা লবণটা চেক করে দেখে নেবে, লবণ ঝাল যদি কিছু লাগে অ্যাড করতে পারো। একদম শেষে আবারও কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো। ডিমের কারিতে দেখবে গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগে, আমার তো পার্সোনালি বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে রেখে দিলাম। তাতে করে ফ্লেভারটাও যেমন অক্ষুণ্ণ থাকে, ঠিক তেমনই গ্রেভির টেক্সচারটাও ভালো হয়। তৈরি হয়ে গেছে ডিমের কারি। ঠিক এরকমভাবে গামাখা করেছি। তোমরা কেমনভাবে ডিমের কারি বানাও আমাকে জানিও কমেন্টে। আশা করছি আমার রেসিপিটাও তোমাদের মন্দ লাগবে না। আর যদি তোমাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের রেসিপিগুলো আগে বানিয়ে দেখাতে। রান্নাবান্না মোটামুটি প্রায় সবই কমপ্লিট। এখন আমি লাঞ্চ বক্সটা গুছিয়ে দিচ্ছি। পিঠাগুলোর সঙ্গে আমি এটা দিচ্ছি সিদ্ধ করে রাখা চানা, এটা কাবুলি চানা সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে। আর এটা এর সঙ্গে দিলাম। অ্যাকচুয়ালি এই পিঠাগুলোর সঙ্গে কিছু লাগে না, তাও এটা আমি জাস্ট সাইডে দিলাম এমনি খাওয়ার জন্য। আর সাথে একটা বানানা দিয়েছি। আজকে টিফিন সহ রান্না হয়ে যাওয়ার পরেও বেশ খানিকটা টাইম পেয়েছি, তাই লাঞ্চ বক্সটা আগেই গুছিয়ে রাখলাম। আর এখন বেড়ে নিচ্ছি ভাতটাও খুব একটা গরম নেই, মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এখন বাটি চাপা দিয়েই বেড়ে নিচ্ছি। আর বাটি চাপা দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যদি লাঞ্চ থালিটা সাজানো হয় না, অল্প কিছু রান্না দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায় যদি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়। আমার তো ভীষণই ভালো লাগে। তাছাড়া আজকে সবগুলো রান্নাই কিন্তু বেশ টেস্টি হয়েছিল। ডিমের কারি যেমন খেয়ে সবাই কিন্তু খুবই নাম করেছে, খেতে ভালো টেস্টি হয়েছিল। সেই সাথে আমড়ার দিয়ে যে ডালটাও খুব ভালো হয়েছে। এই হলো আমার আজকের লাঞ্চ থালি। ডাল, ডিমের কারি, পটল ভাজা, এই সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। ভিডিওটা দেখে জানিও কেমন লেগেছে, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।